হাই এভরিওয়ান, HTML এর নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কি রয়েছে দেখো, আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, প্রথমে দেখিয়েছিলাম টেবিল ট্যাগ ব্যবহার করে লেআউট ডিজাইন করা, এরপরে দেখিয়েছিলাম ডিপ ব্যবহার করে লেআউট ডিজাইন করা। তো ডিপ ব্যবহার করে লেআউট ডিজাইন করা কিছুটা ইজি আমার মনে হয়। এরপরে আমরা দেখাবো HTML এ ফন্ট ট্যাগের ব্যবহার। ঠিক আছে, ফন্ট ট্যাগটি ব্যবহার করে ফন্টের ধরন, সাইজ ও কালার নির্ধারণ করা যায়। ওকে, ফন্ট ব্যবহার করে কি কি করা যাবে? ফন্টের ধরন, সাইজ ও কালার নির্ধারণ করা। ফন্ট মানে কি? লেখার স্টাইল যেটা। ঠিক আছে, তো স্টাইল এক এক ধরনের হতে পারে। তাহলে চলো এটা আমরা একটু প্র্যাকটিস করে দেখি প্র্যাকটিক্যালি কি দাঁড়ায় ব্যাপারটা। ফন্ট ট্যাগ, ফন্ট সাইজ। ওকে, তাহলে দুটোই আমরা ইউজ করব। আমাদের আগের যে কোডটা করেছিলাম এখানে এই যেটা ছিল প্রথমে HSC ICT লার্নিং। ওকে, এইটাকে আমরা প্রথমে ফন্ট সাইজ অ্যাপ্লাই করি। H1 তো ছিল, এটাকে যদি আরও একটু বড় করি, স্টাইল নেই আমরা, ফন্ট সাইজ আমরা কত দিতে পারি? লার্জ দিলাম। ওকে, লার্জ দিয়ে সেভ করি, তারপরে কোডটাকে রান করি আমরা। তাহলে দেখো কি আসছে। ওহ মাই গড, এটা তো H1 এর থেকেই ছোটো হয়ে গেছে, তাহলে লার্জ দেওয়া যাবে না। আমরা এখানে মনে করো 30 পিক্সেল দিলাম। ঠিক আছে, 30 পিক্সেল, তারপরে দেখি কি আসে। রিলোড করি, দেখো অনেকটা বড় হয়ে গেছে। এখানে আমরা যদি 50 পিক্সেল দিই তাহলে আরও বড় হয়ে যাবে। তাহলে দেখো আমরা 50 পিক্সেল দেব। 50 পিক্সেল, সেভ করো, রিলোড করো, দেখো আরও বড় হয়ে গেছে। ওকে, সেভ করার পরে কিন্তু আরও বড় হয়ে গেছে। এরপরে আমরা এটাকে কালার অ্যাপ্লাই করব, ফন্ট সাইজ, ফন্ট কালার। তাহলে ফন্ট কালার না, সরি, প্রথমে আমরা ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই করব, যেটাকে ওখানে পেজ বলেছে বইতে, তোমরা দেখেছো। এখানে আমরা কোন ধরনের নিব? যে কোনো একটা নেই, ফ্যান্টাসি নিলাম। সেভ করো, ভালো করে দেখো এখানে লেখাটা কীরকম রয়েছে। এবার দেখো লেখাটার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ওখানে যদি আমরা ফ্যান্টাসি না দিয়ে কারসিভ দিতাম সেক্ষেত্রেও পরিবর্তন আসতো। দেখো এখানে যদি আমরা কারসিভ দেই, কারসিভ নিচে রয়েছে এই। এবার যদি আমরা এটাকে সেভ করি, রিলোড করি, তাহলে ভালো করে খেয়াল রাখো যে HSC ICT লার্নিং কীরকম লেখা রয়েছে। এবার এটাকে রিলোড করলাম, দেখো এভাবে লেখা আসছে। ঠিক আছে, তো তোমাদের যে স্টাইলটা ভালো লাগে সেটা তোমরা ব্যবহার করবে। এরপরে কি রয়েছে আমরা দেখি। স্ট্যান্স কালার রেড, কালারের ব্যবহার তো আমরা আগেই দেখিয়েছি যে কালার কীভাবে ব্যবহার করতে হয়। আমরা ডিবের মধ্যেই কালারটাকে ডিসক্রাইব করে দিয়েছিলাম, এই যে কালার ব্ল্যাক। ঠিক আছে, আমরা যদি ওই কালার ব্ল্যাক আছে, আমরা যদি এখানে আবার একটা কালার ব্যবহার করি তাহলে ওইটা আর কাজ করবে না, নতুনটা কাজ করবে। দেখো কালার, এখানে আমরা দিলাম কি দেওয়া যায়, এই ম্যাজেন্টা দিলাম। ওকে, ম্যাজেন্টা দিয়ে সেভ করলাম, এরপরে রিলোড করি, তাহলে দেখো কালারটা কিন্তু ম্যাজেন্টা হয়ে গেছে। আগের যে আমরা ব্ল্যাক দিয়েছিলাম ওইটা কিন্তু আর কাজ করছে না, যেহেতু আমাদের নতুনটা কাজ করতেছে। এরপরে আমরা দেখি ফন্ট অ্যাট্রিবিউটের ব্যবহার। ফন্ট অ্যাট্রিবিউট যদি নাম্বার ইউজ করো তাহলে এই যেই নাম্বার 2 সাইজ, ফন্টের সাইজ নির্ধারণ করতে। ফন্টের সাইজ ডিফল্ট সাইজ 3 থেকে 1 করে বৃদ্ধি করে সাইজ হবে 4। মানে ফন্ট +1 যদি দাও সেক্ষেত্রে কী হবে, তোমার যে সাইজ থাকবে সেই সাইজের থেকে 1 সাইজ বড়। ওকে, -1 মানে কি, যে সাইজ রয়েছে সেই সাইজের থেকে 1 সাইজ ছোট। আর এখানে ফেস রয়েছে যেটা বর্তমানে ফ্যামিলি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি। আর এখানে রয়েছে ফেস, তো ফেস তোমরা ব্যবহার করবে না, আর এখন হয়তো নাইও। আর নোটপ্যাডের ক্ষেত্রে থাকতে পারে, আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, তো এখানে তো ফন্ট ফ্যামিলি দেওয়া। তো ফন্ট ফ্যামিলিতে তোমরা যে স্টাইলে লেখাটা লিখতে চাও। এরপরে কালার, তো কালার তুমি কোডেও লিখতে পারো, হেক্সাডেসিমাল কোডে, আর তুমি এমনিতে কালার নেইমও দিয়ে দিতে পারো। কালার ভ্যালুও হেক্সাডেসিমাল কোডেও লিখতে পারো, আবার 8 GB-তেও লিখতে পারো, আবার রেড মানে ডাইরেক্ট কালারের নামও দিয়ে দিতে পারো। সাইজ 1 হলো সবচেয়ে ছোট 8 পয়েন্ট, সাইজ 7 হলো সবচেয়ে বড় 36 পয়েন্ট। ব্রাউজার এর চেয়ে বড় প্রদর্শন করতে পারে না, মানে 36-এর থেকে বড় প্রদর্শন করতে পারে না সাইজ 7-এর থেকে। ডিফল্ট সাইজ হলো 3। ওকে, বিগ ট্যাগের কাজ হলো সাইজ 1-এর চেয়ে 1 করে বাড়াবে, স্মল ট্যাগের কাজ হলো 1 করে কমাবে। বুঝতে পারলে তোমরা? আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগে বিগ ট্যাগ, স্মল ট্যাগ। চলো আর একটু ঘুরে আসি আমরা ব্যাক থেকে। এই যে এইখানে এই যে বিগ ট্যাগ, স্মল ট্যাগ। বিগ ট্যাগ মানে কি, এক এক করে সাইজ বাড়াবে, আর স্মল ট্যাগ মানে কি, এক এক করে সাইজ কমাবে। দ্যাটস গুড।
আচ্ছা, কেউ যদি বুঝতে না পারো তো কমেন্ট করবে যে এই অংশটা আমি বুঝতে পারিনি, আবার বুঝিয়ে দেওয়া হবে, চিন্তা করবে না। এবারে দেখো HTML পেজে টেক্সটের সাইজ নির্দিষ্ট করা, অ্যালাইন করা। ওকে, এই যে অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ, পাস সাইজ নির্দিষ্ট করা। তো এটা তো আমি তোমাদের একটু আগেই দেখিয়েছি। এই দেখো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি টেক্সট সাইজ। এই যে এই কোথায় ছিল, এই যে ফন্ট সাইজ দেখিয়েছি 50 পিক্সেল। এখানে যদি আমি 170 পিক্সেল করে দেই তাহলে দেখো আরও বাড়ালাম আমরা, ও বাপ রে বাপ, ঠিক আছে। আর কালারও তো দেখিয়েছি যে এই কালার সমান সমান আমরা দেখেছি কি ম্যাজেন্টা। অবভিয়াসলি তোমরা খেয়াল রাখবে স্টাইলের পরে ডাবল কোটেশনের ভিতরে এই কোডগুলো তোমার যে স্টাইলগুলো সেগুলো লিখতে হবে। ফন্ট সাইজ নিলাম, তারপরে একটা কোলন চিহ্ন দিতে হবে, তারপরে তোমার যেটা তুমি দিতে চাও ভ্যালুটা সেইটা দিবে, তারপরে সেমিকোলন। এরপরে আবার তোমার ওই স্টাইলের নামটা দিতে হবে, তারপরে কোলন দিতে হবে, তারপরে স্টাইলের তোমার যে ভ্যালুটা রয়েছে সেটা দিবে, তারপরে সেমিকোলন। এখানে যে কোনো একটা কোড যদি মিসিং থাকে, যে কোনো একটা হাইফেন বা কোলন সেমিকোলন কিছু মিসিং থাকলে কিন্তু তোমার কোড কাজ করবে না। তাহলে চলো সেভ করি, এরপরে আবার রান করি। তাহলে দেখো এই লেখাটা কিন্তু আরও বড় হয়ে গেছে এবং এর ভিতরে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এত বড় চাই না লেখাটা, আমরা ছোট করে দেবো, আমরা 30 পিক্সেল নিয়ে নেব, সেটাই ঠিকঠাক থাকবে। 30 পিক্সেল সেভ করি, আমরা রিলোড করি, দ্যাটস গুড, এটা ঠিক আছে। এরপরে আমরা পরে দেখি কি রয়েছে, পরবর্তীতে রয়েছে তো HTML পেজে টেক্সটের সাইজ নির্দিষ্ট করা এবং অ্যালাইন করা। অ্যালাইনও আমি তোমাদের দেখিয়েছি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ। ওকে, তো এখানে আমরা টেক্সট অ্যালাইন দেই। দেখো টেক্সট অ্যালাইন যদি আমরা সেন্টার লাইট জাস্টিফাইড আমরা লেফট দিব, ঠিক আছে, লেফট দিয়ে সেভ করে নিলাম। তারপরে দেখো কি আসে, কোথায় আসে, লেফটে চলে যাবে কিন্তু লেখাটা। এই দেখো লেখাটা কিন্তু লেফটে চলে গেল, ঠিক আছে। তাহলে আমি তোমাদের অ্যালাইন করাও দেখালাম, কালারিং করাও দেখালাম, সাইজ বড় ছোট করাও দেখালাম। এরপরে কি রয়েছে দেখো, এইটা রয়েছে পি দ্বারা প্যারাগ্রাফ বোঝানো হয়েছে, অ্যালাইন দ্বারা সেন্টার লেখাটি সেন্টার অ্যালাইন হওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে, বি দ্বারা লেখাটি বোল্ড করা বোঝানো হয়েছে। এই সব তো আমি তোমাদের আগেই বলেছি যে পি দ্বারা প্যারাগ্রাফ, অ্যালাইন দ্বারা তুমি সেন্টার করতে পারো, লেফটে নিতে পারো, রাইটে নিতে পারো, এরপরে মার্জিং পেডিং দিয়ে সেটাকে আরও ডাইনামিক করে তুলতে পারো। এরপরে বোল্ড করার জন্য বি ব্যবহার করাবে, এটাও আমি তোমাদের অনেকবার বলেছি, তাই আর নতুন করে কিছু বলবো না। এরপরে দেখো HTML এ বিশেষ ক্যারেক্টার ব্যবহার। HTML এ অনেক ধরনের বিশেষ চিহ্ন বা শব্দ যেমন গ্রেটার দ্যান বা লেস দ্যান বা কপিরাইট চিহ্ন সরাসরি ব্যবহার করা যায় না। এটা কি অ্যান্ড চিহ্নের পরে এ ধরনের ক্যারেক্টারের এন্টিটি বা এন্টিটি নাম্বার HTML কোডে লিখতে হয়। এর ফরম্যাট নাম্বার হলো হ্যাজ এন্টিটি নাম্বার, তারপরে এত এন্টিটি নাম্বার অথবা এরকম, যেমন এত আইটি, এত অবশ্যই আমাদের, যেমন একটি লেস দ্যান চিহ্ন প্রদর্শনের জন্য আমাদের অবশ্যই লিখতে হবে এইটা। নিচে কয়েকটি বিশেষ চিহ্নের জন্য এন্টিটি নাম, এন্টিটি নাম্বার এবং বর্ণনা দেওয়া হলো। এই যে তুমি যদি এই চিহ্ন ব্যবহার করতে চাও তাহলে এইটা নিতে হবে। এমনিতে তোমার যদি মানে লেখা প্রদর্শনের ক্ষেত্রে এইটা ব্যবহার করতে চাও, তুমি চাও স্ক্রিনে এটা প্রদর্শিত হবে, সেক্ষেত্রে তোমার এই কোডটা ইউজ করতে হবে, নইলে কিন্তু হবে না কোটেশন কোডটা। ওকে, তারপর অ্যান্ডের ক্ষেত্রে এই কোডটা ইউজ করতে হবে, গ্রেটার দ্যান লেস দ্যানের ক্ষেত্রে কোডগুলো ইউজ করতে হবে, কপিরাইটের ক্ষেত্রে এই কোডটা ইউজ করতে হবে। তো আমরা এই কোডটা এবার ইউজ করে দেখি, অ্যান্ড তারপরে হ্যাজ 169 আমরা এইখানে ছিল, এইখানে আমরা ইউজ করে দেখি, তাহলে অ্যান্ড হ্যাশ 169। ওকে, তাহলে রিলোড করি, পেজটা সেভ করি, তারপরে রিলোড, তাহলে দেখি আমরা সাইনটা আসলো কিনা। এই যে দেখো কপিরাইটের পরে এই যে নিবিড়ের আগে কিন্তু একটা কপিরাইট সিম্বল চলে আসলো, ঠিক আছে। যদিও এগুলো এখন এত ঝামেলা নেই, এখন তোমরা গুগলে গিয়ে সার্চ করলে এমনিতেই তোমার আইকন পেয়ে যাবে, সেখান থেকে আইকন নিয়ে এসে তুমি ইউজ করতে পারো, এটা এখন কোনো সমস্যাই না, ঠিক আছে। এখানে আইকনের ক্ষেত্রে fontasam.com রয়েছে, তারপরে আরও অনেকগুলো রয়েছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। এই যেই এক্ষেত্রে দেখো এখানে W3 স্কুলের কথা রয়েছে, তোমরা চাইলে W3 স্কুল থেকে HTML প্লাস কোডিং অনেক কিছু শিখতে পারো। W3 স্কুল ওয়েবসাইটে গিয়ে মোবাইল থেকেও ভিজিট করে সেখানে দেখতে পারো। এই দেখো দা, তারপরে HTML এর জন্য এই লেখাটা, গ্রেটার দ্যানের জন্য এইটা, তারপরে এই লেস দ্যানের জন্য এইটা, মানে লেস দ্যানের জন্য এইটা, গ্রেটার দ্যানের জন্য এইটা, এলিমেন্ট ডিফাইন্স দ্য হোল ডকুমেন্ট,
এরপরে কপিরাইট, এই যে W3 স্কুল, ওকে। তারপরে HTML পেজে বাংলা ফন্ট ব্যবহার করা। বাংলা ফন্ট ব্যবহার করার জন্য তোমাকে ইউনিকোড ব্যবহার করতে হবে। ইউনিকোড ব্যবহার করে সরাসরি অথবা অন্য কোনো টেক্সট এডিটর যেমন MS ওয়ার্ডে বাংলা লেখা কপি করে ব্যবহার করা যায়। তোমাকে ইউনিকোড ব্যবহার করতে হবে। ইউনিকোডে তোমার বিশ্বের সব ভাষা লেখা যায় ইউনিকোডের সাহায্যে। তো তোমাকে বাংলা লেখা টাইপ করার জন্য সেক্ষেত্রে তোমাকে ইউনিকোড ব্যবহার করতে হবে। MS ওয়ার্ডে স্ট্যান্ডার্ড টুলবার থেকে সুতোনিয়ামজি ফন্টটি সিলেক্ট করে কি দ্বয় একত্রে চেপে উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা লেখাটি টাইপ করে লেখাটি ব্লক করে টুলবারের কপি টুলে ক্লিক করি অথবা Ctrl+C দিয়ে চাপি, সেক্ষেত্রে হয়ে যাবে এই, ওকে। তাহলে তোমাদের দেখানো রয়েছে কিন্তু এই যে ইউনিকোডটা কীভাবে ইউজ করবে। তো আমি তোমাদের একটু দেখাই কীভাবে দেখাবো। এক্ষেত্রে আমার মেইন স্ক্রিন ওপেন করতে হবে, সবগুলো স্ক্রিন অফ থাক। এখানে রয়েছে মেবি এই, এখানে দেখো এই যে ইংলিশ সিলেক্ট করা রয়েছে। এবার যদি আমরা এটাকে বিজয় ক্লাসিকে নিতে পারি, যেটা আমি ইউজ করি বাংলা লেখার জন্য, আর ইউনিকোডে বিশ্বের সব ভাষা লেখা যাবে। আর তোমরা যদি ওই শুধু বাংলা লিখতে চাও সেক্ষেত্রে বিজয় ক্লাসিক ইউজ করতে পারো। আরও কিবোর্ড রয়েছে, অভ্র রয়েছে, আর ইউনিকোডে সব ভাষা লেখা যাবে, ঠিক আছে। ইউনিকোড সিলেক্ট করে সুতোনিয়ামজি লিখে, মানে ইউনিকোড সিলেক্ট করে আর সুতোনিয়ামজি দেওয়ারও প্রয়োজন পড়বে না, তুমি এমনিতেই লিখতে পারবে। আর বিজয় ক্লাসিক সিলেক্ট করে সেক্ষেত্রে তোমার সুতোনিয়ামজি সিলেক্ট করতে হবে। তাহলে চলো আমরা কোথায় ছিলাম সেখানে যাই। এই তাহলে ইউনিকোডে সরাসরি HTML ডকুমেন্ট টাইপ করে বাংলা লেখা, এটা তোমরা পারবে আশা করি। তারপরে হেডিং যুক্ত করা। হেডিং যুক্ত করার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদের অনেক আগে দেখিয়েছি যে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4, H5, H6 এই ট্যাগগুলো কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে আমি আরেকবার দেখছি। এই যে এইখানে দেখো এই H1 ট্যাগটা কিন্তু আমি ব্যবহার করেছিলাম HSC ICT লার্নিং এই লেখার ক্ষেত্রে, ঠিক আছে, খেয়াল করো তোমরা। তাহলে H1 এর ক্ষেত্রে লেখাটা অনেক বড় ছিল, আমরা যদি এইখানে H5 নেই আর এখানে এই ফন্ট সাইজটা কেটে দেই, ফন্ট সাইজ আমাদের প্রয়োজন নেই, কারণ ফন্ট সাইজ 30 থাকলে তো 30ই শো করবে, ফন্ট সাইজ আমরা নিলাম না। আমরা H1 এর বেলায় দিব H5। দেখো এই মাথায় H5 লিখেছি, ওই মাথায় কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য তোমাকে এখানে কিছু কাজ করতে হবে, এক্সটেনশন যুক্ত করতে হবে ভিজুয়াল স্টুডিও কোডে। সেই বিষয়ে জানতে চাইলে তোমরা কমেন্ট করো যে কোন ধরনের এক্সটেনশন যুক্ত করবে তোমরা। তাহলে দেখো লেখাটা কিন্তু ছোট হয়ে গেল যখনই আমরা H5 দিলাম। আবার H2 যদি দিই তখন কিন্তু বড় হয়ে যাবে। তাহলে দেখো এইটাকে যদি আমরা H2 দেই, সেভ করে নিলাম, রিলোড করি, দেখো লেখাটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তোমরা হেডিংয়ের কাজ তো অবভিয়াসলি বুঝতে পারলে। H1, H2, H3, H4, H5, H6 এই 6টা রয়েছে হেডিং। তারপরে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার। এখন এই ট্যাগের ব্যবহার নতুন করে বলার কি আছে বলো। পি ট্যাগের ব্যবহার তো আমরা সেই প্রথম ভিডিও থেকে দেখানো শুরু করেছি পি ট্যাগের ব্যবহার, ঠিক আছে। তো নতুন করে আর আমি এই প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখাবো না। পি ট্যাগের ব্যবহার আমি অনেকবার তোমাদের দেখিয়েছি। প্যারাগ্রাফ ট্যাগের অ্যালাইন অ্যাট্রিবিউটের সাথে লেফট রাইট সেন্টার ব্যবহার করে প্যারাগ্রাফের ডান বাম বা সেন্টার করা যায়, এটা তো তোমরা জানোই। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে শুধু অ্যালাইন ব্যবহার করলে চলবে। আমরা যদি এটাকে বি তো থাকবেই, এর ভিতরে আমরা নিলাম পি, দাঁড়াও এই অংশটা কেটে সম্পূর্ণটাকে আমরা পি এর ভিতরে রাখবো, কেটে নেই। তারপরে এখানে একটা পি ট্যাগ ইউজ করি, এর ভিতরে আমরা কাটা অংশটা পেস্ট করে দিই। এরপরে এইটাকে অ্যালাইন লেফট করে দিই। এমনিতে টেক্সট অ্যালাইন দেওয়া আছে কি সেন্টার, এটার অ্যালাইনে আমরা করে দেবো রাইট, অ্যালাইন অ্যালাইন করে দিলাম আমরা, অ্যালাইন করে দিলাম আমরা মনে করো লেফট, LEFT লেফট। সেভ করি। আমি জানি না এটা কাজ করবে কিনা, কারণ আমি এই ধরনের কখনো করিনি। ওই এই দেখো এইটা কিন্তু লেফটে চলে গেল, ঠিক আছে। তো তুমি পি ট্যাগ ইউজ করলে কিন্তু অতি সহজে তোমার কন্টেন্টগুলোকে কন্ট্রোল করতে পারবে, যে লেখাগুলো কোথায় প্রদর্শিত হবে, কিভাবে শো করবে। এটা এখানে কেন আসছে? এবার HTML লাইন ব্রেকের জন্য কি ব্যবহার করা হয়? তোমাদের মনে আছে নিশ্চয়ই HTML এর লাইন ব্রেকের জন্য
বিআর ট্যাগ ব্যবহার করা হবে। এটা আমি অনেকবার ব্যবহার করেছি। এই যে বিআর ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করেছি যাতে আইসিটির পরের লেখাটা পরের লাইনে শো হয়। এই যে ফিজিক্স, এরপরে আবার একটা বিআর ব্যবহার করেছি যাতে ইংলিশ লেখাটা পরবর্তী লাইনে শো হয়। আমি তোমাদের এর পার্থক্যটা দেখাচ্ছি। বিআর ট্যাগটা ব্যবহার না করলে কি আসবে দেখো, বিআর ট্যাগ ব্যবহার করলাম না, আমি লিখছি পরবর্তী লাইনে কিন্তু লেখাটা শো হবে কিন্তু এক লাইনে। খেয়াল করো, আমি এই যে ফিজিক্সের পরে কিন্তু ফিজিক্সের পরে আমি বিআর ট্যাগটা নেইনি, এই কারণে কিন্তু আমাদের লেখাটা কিন্তু এক লাইনে শো হবে। দেখো, এই দেখো, এই ফিজিক্স ইংলিশ এক লাইনে শো করেছে। বুঝতে পারলে তোমরা বিআর ট্যাগের ব্যবহার? তাহলে আমরা এবার আবার এখানে যদি আমরা বিআর ট্যাগটা টাইপ করি তাহলে দেখবে লেখাটা আবার তৃতীয় লাইনে চলে গেছে। তাহলে দেখো, এটাকে রিলোড করো। ওকে, 3 নম্বর লাইনে। তাহলে বিআর ট্যাগের ব্যবহার তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখি HTML এর টেক্সট ফরম্যাটিং। তাহলে টেক্সটকে কীভাবে ইটালিক করবে, বোল্ড করবে, এগুলোও তো আমি আগেই দেখিয়েছি, আবার নতুন করে বলতে হবে। টেক্সট লেখা বা টেক্সটকে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে, দৃষ্টিনন্দন করে উপস্থাপন করে একটি ওয়েব পেজকে ফুটিয়ে তোলার চেষ্টাকে ফরম্যাটিং বলে। ঠিক আছে, তাহলে পি নিয়ে তুমি একটা ট্যাগ নিলে, পি ট্যাগ, পির ভিতরে তুমি লেখলে এই লেখাটাকে বোল্ড করে। এখানে একটু ভুল করেছে, এই বিটা কিন্তু বাইরে হবে না, এই বিটা কিন্তু পি এর ভিতরে হবে। ঠিক আছে, যে ট্যাগটা তুমি আগে শুরু করবে সেই ট্যাগটা শেষে শেষ হবে, আর যে ট্যাগটা তুমি একদম শেষে শুরু করবে সেই ট্যাগটা সবার প্রথমে শেষ হবে। ঠিক আছে, আবার প্যারাগ্রাফের মধ্যে তুমি আন্ডারলাইন নিতে পারো, স্মল নিতে পারো, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এই দুইটার ব্যবহারও আমি তোমাদের দেখিয়েছি। তারপরে আমি এবার আবার ওই বোল্ড এবং ইটালিকের ব্যবহার আর আন্ডারলাইনের ব্যবহারটা আমি আবার আরেকবার দেখাবো। তাহলে দেখো, বি ট্যাগ ব্যবহার করা হয় বোল্ড করতে, ইউ ব্যবহার করা হয় আন্ডারলাইন করতে, বিগ ব্যবহার করা হয় টেক্সটকে এক্সাইজ করে বড় করতে, ইএম ব্যবহার করা হয় এমফাসাইজ টেক্সট ব্যবহৃত করতে, টেক্সট দেখাতে ব্যবহৃত হয়, আই ব্যবহার করা হয় ইটালিক করতে, স্মল টেক্সটকে এক্সাইজ করে ছোটো করতে, স্ট্রং করতে ব্যবহার করা হয় স্ট্রং ট্যাগ, সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় যদি তোমার নিচে কোনো লেখা থাকে, সেক্ষেত্রে যেমন H2O, এই টুটা নিচে শো করার জন্য ব্যবহার করা হবে সাবস্ক্রিপ্ট, SUB শর্ট ফর্মে। আর উপরে যদি কিছু থাকে, মনে করো 3 × 10⁸, এই যে 10⁸8, পাওয়ার 8টা ব্যবহার করার জন্য লিখতে হবে আমাদের সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টটাকে শর্ট ফর্মে আমরা লিখব SUP। ঠিক আছে, আর ডিলিট করার জন্য তোমার ডিলিট করে না, সরি, টেক্সটের মাঝে দাগ দেওয়ার জন্য সেক্ষেত্রে হবে DEL, আর যদি নিচে দাগ দিতে হয় সেক্ষেত্রে হবে কি আন্ডারলাইন U। ওকে, আর সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের ব্যবহার আমি তোমাদের আগেও দেখিয়েছি। এখন আমি তোমাদের একটু বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আর ডিলিট এগুলোর ব্যবহার দেখাবো। তাহলে দেখাই, এই লেখাটার ক্ষেত্রে আমি দেখাবো আন্ডারলাইন। এখানে একটা ইউ ট্যাগ ইউজ করব। ইউ ট্যাগ ইউজ করার আগে এইটাকে আমরা কেটে নেই, এই তারপরে ইউ দিয়ে এন্টার প্রেস করো, এখানে আগের লেখাটা পেস্ট করে দাও। ঠিক আছে, এইটা আন্ডারলাইন হয়ে গেল। তারপরে আমরা এই আইসিটির মেইনটাকে আমরা মেইন মেনু, এইটাকে আমরা লিখব ইটালিক। ওকে, এখানে আমরা বোল্ড প্লাস ইটালিক দুইটাই হবে, পেস্ট করে দিলাম, দ্যাটস গুড। এরপরে বুকটাকে আমরা মনে করো মাঝ বরাবর দাগ দিব, তাহলে কি হবে ডেল। তাহলে Ctrl+X চেপে কেটে নিই, তাহলে ডেল নিই, এল। ওকে, তাহলে পেস্ট করে দিই, দ্যাটস গুড। সেভ করে নেই, এবার কোডটাকে রিলোড করব আমরা। তাহলে দেখো আমরা কোথায় কোথায় পরিবর্তন করছি সব কিছু দেখে নাও একবার, কি কি রয়েছে। এই HSC ICT লার্নিং রয়েছে, মেইন মেনু ঠিকঠাক রয়েছে, বুক কন্টেন্ট রয়েছে। এবার আমরা রিলোড করার পরে কি কি আসবে দেখো, দেখো HSC ICT লার্নিং এর মাঝে কি নিচে কি আসছে একটা আন্ডারলাইন, মেইন মেনুটা কি হয়ে গেছে ইটালিক, বুক কন্টেন্ট, বুক কমেন্ট এর মাঝে কি মাঝ বরাবর কি একটা রেখা চলে আসছে। তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।